কারণ তখন তো পুরো বোমার আতঙ্কে বাংলাদেশ, পুরো গ্রেনেডের আতঙ্কে বাংলাদেশ। স্বয়ং আমার দলের চিফ শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশে নেই। সব কিছুতে একদম রাজনীতি খোঁজা, মানে ওখানে গেলেই মানুষ সেফ না, এটাও ঠিক না। এর কোনো না কোনোভাবে খুন হয়েছে, খুনটা কীভাবে হয়েছে হয়তো বের হবে। তো মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আমরা যেটা আলোচনা করছিলাম যে নিরাপত্তা কোথায়, সেগুলো বলছিলেন যে অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা অনেকটা ঝুঁকিতে চলে গেছি, সেখানে অর্থনৈতিক যে নিরাপত্তা দরকার জনগণের, সাধারণ মানুষের, সেখানে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়াচ্ছে। আর একজন সংসদ সদস্য খুন হয়েছেন, বাংলাদেশিরাই সেই হত্যাকাণ্ডে তো জড়িত যেটি বলা হচ্ছে, উনি যেখানেই খুন হন না কেন, এটি আমাদের উদ্বেগ বা উৎকণ্ঠায় ফেলে কিনা? ধন্যবাদ আপনার কাছে। লেট এডিশন যারা দেখছেন এবং সহ-আলোচক দুজনকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। সর্বপ্রথমে আমি বিশেষ করে একজন আমাদের সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে গিয়ে খুনের শিকার হয়েছেন এবং অবশ্যই এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমি অবশ্যই আজকে আমরা বিশেষ করে ওনার সন্তানের যে আহাজারি সমস্ত মিডিয়াতে আমরা দেখলাম, স্বাভাবিক বাবা হারানো একজন কন্যার যে আহাজারি, এটা তো ভুলবার মতো নয়। আর আরেকটা জিনিস যেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানা ধরনের খবরে অলরেডি কিন্তু ডালপালা গজিয়েছে, মূল খবরটা হয়তো বা কয়েকদিনের মধ্যে আমরা কনফার্ম হয়ে যাবো কী ঘটনা ঘটেছে ওখানে। এবং এর মধ্যে আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে খুনটা হয়েছে বাংলাদেশি কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে। তো যেভাবে এটা হয়তো বা আমাদের তদন্তে বেরিয়ে আসবে, অতি সত্তর, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন বাংলাদেশিরাই জড়িত আছেন, নিশ্চয়ই তিনি এটা বের করবেন। পাশাপাশি আমি বলি আসলে আমরা সব কিছুতে এক ধরনের রাজনীতি খুঁজতে যাই। যেমন শেখ কবিউল আলম একদম খুব বলেই দিয়ে এলো, মানে ইন্ডিয়াকে সেভ করার একটা বিষয়, মানে ইন্ডিয়া কেন একটা নিরাপত্তা দিতে পারলো না। ফখরুল ইমাম সাহেব তো উনি যেহেতু এমপি ছিলেন, উনি বিষয়টা কিন্তু চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, একজন এমপি কীভাবে বাইরে যায়, তার স্পিকার থেকে অনুমতি নিতে হয়, সংসদ অধিবেশন চলাকালীন সময় এক ধরনের অনুমতি কিংবা নর্মালি এক ধরনের অনুমতি, সবগুলো প্রক্রিয়া করেই শেষ করে উনি দর্শনাদি ওখানে পার হয়ে গেছেন। এবং উনি ওনার কন্যাকে বলেছেন উনি ওনার বন্ধুর বাড়িতে উঠবেন, বন্ধুর বাড়িতে ওনার কথা হয়েছে এবং ওনার বন্ধুকে উনি এক ধরনের SMS-ও পাঠিয়েছেন উনি আজকে আসবেন না, দিল্লি চলে যাচ্ছেন। এরপর থেকে এটা ঘোরাটে পরিবেশ তৈরি হয়েছে এবং ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং উদ্বেগ আহাজারি উৎকণ্ঠার মধ্যে আজকে শুনলাম উনি খুন হয়েছে এখানে। এখন আমরা যদি প্রশ্ন করি, বিএনপির একজন এমপি, কিন্তু সাবেক এমপি, দীর্ঘদিন যাবত ইন্ডিয়াতে বসবাস করছেন, উনি ওপারে পার হয়ে যাওয়ার পরে এখনও হয়তো আইনি জটিলতার কারণে এখন আসতেই পারেনি, উনি তো খুন হননি। এবং সব কিছুতে একদম রাজনীতি খোঁজা, মানে ওখানে গেলেই মানুষ সেফ না, এটাও ঠিক না। এর কোনো না কোনোভাবে খুন হয়েছে, খুনটা কীভাবে হয়েছে হয়তো বের হবে। কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেব তো দীর্ঘদিন যাবত ওখানে আছেন, তো উনি তো খুব বহাল তবিয়তে আছেন, আমরা যতটুকু জানি খুব চমৎকার বিলাসবহুল জীবনযাপন করছেন ওখানে, এবং ওনার সন্তান স্ত্রী মাঝে মাঝে গিয়ে ওনারাও থাকেন, এবং ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি জানি রাজনৈতিক সহকর্মী ওনার সাথে দেখা করেন কিনা, কিন্তু উনি বেশ ভালোই আছেন। আমি পাশাপাশি আমাদের ফখরুল ইমাম সাহেব বেশ একদম সিনিয়র মানুষ, আমরা খুব ছোটোবেলায় ওনাকে সংসদ সদস্য হিসেবে টেলিভিশনের পর্দায় দেখেছি। তো ওনার একটা কথা আমি একটু ডিফার করতে চাই, তিনি বলেছেন সেবার মান খুবই নিম্নে চলে গেছে। 17 কোটি একটা মানুষের দেশ, 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, এই দেশকে চালানো কিন্তু যেন তেন বিষয় না। যেমন আমরা যদি আমি পার্শ্ববর্তী শুধু মিয়ানমারে দেখি, বাংলাদেশ সমান 3টা দেশ হবে, মানুষ মাত্র 3 কোটি, আর আমাদের শুধু ঢাকা শহরেই মনে 2.5 থেকে 3 কোটি মানুষ আমরা বসবাস করি। এবং এই যে একটা আমি বলছি ম্যানেজমেন্টের যে বিষয়টা, আমরা তো মনে হয় আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু একটা ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টই খোলা হয়েছে। তো ওই যে বাংলাদেশে যখন আইলা কিংবা এই ধরনের ঘূর্ণিঝড় যখন খুব আঘাত হানলো, মানে একটু তো যেভাবে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা এটাকে ডিজাস্টার ম্যানেজ করার পর দেখা গেছে কি পৃথিবীর নানা দেশে যখন এই ধরনের ডিজাস্টারের মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু আমাদের দেশে উদাহরণটা এসেছে কেমনি আমরা পারি। এই যে আমরা কিন্তু এই যে সক্ষমতা দেখিয়েছি বলে পৃথিবী কিন্তু আমাদের উদাহরণটা দিচ্ছে। আর সেবার মানটা আমি একটু বলতে চাই, আপনি দেখেন এই যে সমস্ত কিছু, মানে আমি বলবো যে অন্য অবস্ত্র বাসস্থানের যে একটু মৌলিক যে চাহিদাগুলো, এগুলো প্রত্যেকটা নাগরিকের যে অধিকারগুলো ফুলফিল হচ্ছে বলে আমি তো বলবো যে একটা সরকারের নিয়ে যে বিক্ষোভ হওয়া দরকার, ওই ধরনের কোনো বিক্ষোভের বিএনপি নানা ধরনের কর্মসূচি দিয়ে কোথাও সফল হতে পারে না, কারণ কোনো না কোনোভাবে সরকার তাদেরকে সন্তুষ্ট রাখতে পেরেছে। পাশাপাশি আরও একটা বলি, হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা ধরনের একটা ঝামেলা আমাদের দীর্ঘদিন যাবত আমরা যারা এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপির জন্য, আমি মনে করি প্রত্যেকটা মানুষ, যারা আমরা দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ আমরা এফেক্টেড এই বিষয়টা নিয়ে। তো এই ব্যাপারে এক ধরনের আমি যদি উৎকণ্ঠা কিন্তু আমাদেরও আছে, আমাদেরও তো আমরা প্রশ্ন করি কেন ডিম কিনলাম ডজন 136 টাকা, হঠাৎ করে কেন 150 টাকা হলো, আমরাও বলি। এই যে নানা প্রক্রিয়ার মধ্যেও একটা জিনিস, একটা দেশকে স্বাভাবিক রাখা, একটা দেশকে কন্ট্রোলে রাখা, এটাও কিন্তু কম বিষয় না। আর আরেকটা বলি, যেটা সড়ক দুর্ঘটনার কথা বলেছে এবং ট্রেন দুর্ঘটনার কথা ফখরুল ইমাম ভাই বলেছেন, আসলে ট্রেন দুর্ঘটনা আমি তো মনে করি বাংলাদেশে তুলনামূলক একদম কম। আপনি দেখেন, আমরা কদিন আগে বোম্বের একটা নিউজ দেখলাম,
সম্ভবত কোনো একটা নির্মাণাধীন ভবন ধসে প্রায় স্পটেই মারা গেছে 14 নাকি 15 জন। তার মানে কি বোম্বের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কলাপস হয়ে গেছে? কোনো না কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে এই ধরনের দুর্ঘটনার জন্য আমরা আর শিকার না হই। পাশাপাশি আমি যদি আনার সাহেব যে গেলেন আমাদের এমপি হিসেবে, উনি এমপি গেলেন, উনি ওখানে করলেন, জানি না কোন এক কারণে হয়তো বা খুন হয়েছেন, কিন্তু খুন হওয়া তো খুব আমাদের জন্য অবশ্যই স্বাভাবিক না। বাংলাদেশি থেকে এই প্রথম কোন একটা এমপি পার্শ্ববর্তী দেশে খুন হয়েছে, এটা একটা উৎকণ্ঠার বিষয়, উদ্বিগ্নতার অবশ্যই বিষয় আমি মনে করি। কিন্তু এটাকে একদম রাজনৈতিকভাবে রং দিয়ে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে সেটা কিনা আমি বিশ্বাস করি না। পাশাপাশি আমি আরেকটা বলি, এই বিশেষ করে আমার বন্ধু শেখ রবিউল আলম যে বিষয়টা বলেছেন, মানে জনগণের নিরাপত্তার বিষয়ে উনি এমনভাবে কথা বলছেন, এখন আবারও একটু পিছনে যেতে হয়। আমাদের সবাই একটু দোষারোপ করে, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা সবসময় অতীত নিয়ে ঘাটাঘাটি করি। আসলে এখন বিএনপির যদি অতীত নিয়ে করি, আমাদের 2001 থেকে 2006 এবং উনি 91 থেকে 96, এই দুইটা জিনিস একদম আমি খুব কাছ থেকে দেখেছি। আমি বিশ্ববিদ্যালয়ে তখন মাত্র ভর্তি হয়েছি 90-91 সেশনে। 2000 থেকে 2006 আমাদের জীবনটা ছিল পুরো গ্রেনেডের মুখোমুখি। যেমন আমার মা তখন জীবিত ছিলেন, আমার এখনও মনে আছে মোবাইলের কারণে মার সাথে প্রায়ই কথা বলতাম। যখন ঢাকার বাইরে যেতাম এক ধরনের মানে মার কাছে যেটা হয় আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবার যেভাবে আমাদের ছোটোবেলা থেকে শিষ্টাচার করে শিখে এসেছে, মাকে বলতাম অমুক জায়গায় যাচ্ছে। উনি প্রোগ্রামের মধ্যেও আমার 2-3 বার ফোন দিয়ে দিতেন আমি সুস্থ স্বাভাবিকভাবে আসছি কিনা, কারণ তখন তো পুরো বোমার আতঙ্কে বাংলাদেশ, পুরো গ্রেনেডের আতঙ্কে বাংলাদেশ। স্বয়ং আমার দলের চিফ শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশে নেই, এবং ওনার নিরাপত্তার বিষয়ে যখন কথা বলতে গেলেন আমি মনে করি অবশ্যই ফখরুল ইমাম ভাই আমার সাথে একসাথে একইভাবে বলবেন। তিনি যখন তার নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলেন, তাকে গ্রেনেড হামলা করা হলো, এবং আওয়ামী লীগের সমস্ত এমপিরা যখন সংসদে সমস্যার কথা বলেন, তখন বেগম জিয়া স্বয়ং বলেছেন আমাদের এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এই গ্রেনেডগুলো ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে সেখানে গ্রেনেড ফুটানো, এই ধরনের কিন্তু আশ্চর্যজনক কথা বলা হয়েছে। তদন্ত তো দূরের কথা, এবং এই তদন্ত নিয়ে যে একটা নাটক সৃষ্টি করা হয়েছে, জজ মিয়া নাটক, এটাও কিন্তু বাংলাদেশ মানুষ দেখেছেন। সুরঞ্জিত বাবু একটু চমৎকার কথা বলতেন, সুরঞ্জিত বাবুর মোটামুটি ওনাকে নিঃশেষ করে ফেলতে হবে, এবং দেখেন ওনারও এতেও গ্রেনেড হামলা হচ্ছে, উনি ভাগ্যক্রমে বেঁচে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা ভাগ্যক্রমে বেঁচে এসেছেন, কিন্তু ওনার ওখানে ওই দিন 24 জন মানুষ আমার এক্সট্রিম প্রাণ হারিয়েছেন, পরবর্তীতে আইবি রহমান সহ আমাদের 25 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এভাবে তো গেলই। আপনি দেখেন নাটোরের মমতাজ সাহেব, আমরা তো অসংখ্য নাম বলতে পারবো, শহীদের মানে তালিকা আমাদের সময় যে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এটার বলার অপেক্ষায় রাখেন। আরেকটা কথা একটু যোগ করি, ওনারা যখন 90-91 সেশনে ক্ষমতায় ছিলেন, তখন দেখলাম ওনাদের যারা কাউন্সিলর ঢাকা শহরে খালি এই প্রান্তে একটা খুন হলো, ও প্রান্তে আরেকটা খুন হলো, হাটের মতো একটা ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছিলেন তারা।